দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষা নজরে রেখে আমরা আজ বাংলা থেকে ইংরেজি একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের বলি 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগে পাবলিশ করেছি, প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। বলা হয়েছে ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইনটু ইংলিশ। বাংলা থেকে ইংরেজিতে এই প্যাসেজটাকে তোমাকে পরিবর্তন করতে হবে। কি বলেছে প্যাসেজটা প্রথমে জেনে নেওয়া যাক। প্যাসেজটা যখন পড়তে পড়তে তোমাকে ভাবতে হবে যে তোমাকে ট্রান্সলেট করতে হবে। বাংলায় দেখো কিছু একটা ওয়ার্ড দেওয়া থাকে যেটার তোমার চেনাশোনা ইংরাজি শব্দ হয়তো খুঁজে পাবে না, কিন্তু সেই লেখাটাকে তুমি এমনভাবে মানেটাকে অপরিবর্তিত রেখে লেখার চেষ্টা করবে যাতে করে তুমি যখন এটাকে ট্রান্সলেট করবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ইত্যাদি এইগুলো যেন তোমার ওই সেন্টেন্সের মধ্যে থাকে, তাতে করে তোমার সুবিধে হবে বাংলাটাকে ইংরেজিতে করা। খালি খেয়াল রাখতে হবে সেন্সটাকে বোঝার চেষ্টা করতে হবে, কি বলতে চেয়েছে, তাহলেই কিন্তু হবে। সেই জন্য লিখতে বলেছে বেঙ্গলি থেকে ইংলিশ, আমি লিখতে আরম্ভ করলাম তা নয়, সেন্সটাকে তোমাকে বুঝতে পারলে তাহলে কিন্তু তুমি লিখতে পারবে। যেমন এখানে যে প্যাসেজটা দিয়েছে, খুব চেনা গলা, তাকিয়ে দেখলো অলোক যা ভেবেছে তাই। একগাল হাসি নিয়ে সামনে বসে আছে বিখ্যাত শেরপা তেনজিং গম্বু। আগে অনেকবারই এক দড়িতে ওরা দুজনে বহু দুর্গম চূড়া জয় করেছে, মরতে মরতে বহুবারই প্রাণে বেঁচেছে। তা বেঁচেছে একে অন্যের সাহস ও উপস্থিত বুদ্ধিতে। দুজন দুজনার প্রাণের বন্ধু। প্যাসেজটা দেখা গেল। দেখো এবার প্যাসেজ পড়ার সঙ্গে সঙ্গে প্রথম যে সেন্টেন্সটা আছে খুব চেনা গলা, মানে এই যে যার কথা বলেছে অলোক, সেই নিশ্চয়ই খেয়াল করেনি, কিন্তু কেউ একজন তাকে ডাকলো, হয়তো অলোক এরকম সাউন্ডে কেউ ডাকলো। এই কথাটা শুনে অলোকের গলাটা খুব চেনা মনে হলো, এই যে খুব চেনা গলা। এবার এইটাকে যখন তুমি ট্রান্সলেট করছো তাহলে বুঝতে পারলাম যে অলোক খেয়াল করেনি, কিন্তু অলোককে কেউ একজন ডাকলো, হয়তো সেই গলাটা অলোকের চেনা। গলা মানে আওয়াজটা অলোকের চেনা। এখানে গলা বলতে আওয়াজ, গলা ইংরেজি আমি করব না, যেহেতু কেউ আমাকে ডাকছে তাই আমি তার আওয়াজ ইংরেজিটা করব। গলা মিন্স আওয়াজ, অর্থাৎ ভয়েস, বোঝা যাচ্ছে? তাহলে খুব চেনা গলা মানে অলোকের কাছে এটা ছিল খুব চেনা গলা। আমি যদি আবার বলি, অলোকের কাছে এটা ছিল পরিচিত আওয়াজ। বোঝা গেছে? চলো তাহলে প্রথম সেন্টেন্সটা কীভাবে ট্রান্সলেট করতে পারি দেখা যাক। সেন্টেন্সটাকে এইভাবে আমি বলার চেষ্টা করছি যে খুব চেনা গলা মানে যে গলাটা বা আওয়াজটা শুনলো সেটা ছিল, অর্থাৎ এটা ছিল খুব চেনা গলা। গলা মানে কি? গলা বলতে আওয়াজটা, যে আওয়াজটা পাওয়া গেল। বোঝা গেছে? এবার এইখানে চেনা বলতে কি? পরিচিত, পরিচিত আওয়াজ, সেই আওয়াজটা পাওয়া গেছিল। এখানকার কোন কোন ইংরাজি আমি জানি আগে দেখে নিই। আওয়াজ ইংরাজি ভয়েস, চেনা ফ্যামিলিয়ার, পরিচিত ফ্যামিলিয়ার, আর এটা ছিল ইট ওয়াজ, যেহেতু পাস্ট টেন্সের ঘটনা ইট ওয়াজ, এটা ছিল। তাহলে সেন্টেন্সটা কীরকম হবে? এটা ছিল, ইট ওয়াজ। কী ছিল? একটা খুব পরিচিত, ফ্যামিলিয়ার ভয়েস। বোঝা গেছে? এটা ছিল খুব পরিচিত গলা। পরের সেন্টেন্সটা দেখো। 2 নম্বর সেন্টেন্সটা ছিল তাকিয়ে দেখলো অলোক যা ভেবেছে তাই। তাকিয়ে দেখলো অলোক মানে কি? কেউ একজন অলোককে ডেকেছে, অলোক কী করবে? সঙ্গে সঙ্গে পরিচিত গলা পেয়ে তার দিকে তাকাবে। তাহলে তাকিয়ে দেখলো অলোক, আমি এটাকে বলতে পারি অলোক তাকালো, তাই তো? তাকিয়ে দেখলো অলোক মানে আমি এই পুরো সেন্টেন্সটাকে
মানেটাকে অপরিবর্তিত রেখে বলতে পারি যেহেতু অলোককে কেউ একজন ডাকলো, অলোকের শব্দটা পরিচিত মনে হলো, সঙ্গে সঙ্গে অলোক কী করবে, তার দিকে তাকাবে, তাহলে অলোক তাকালো। আমি এইটাকে এইভাবে পরিবর্তন করলাম। অলোক তাকালো যাই ইংরেজিটা কিন্তু আমার করা সুবিধে হবে। তাকানো ইংরেজি কি? লুক। যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে আমি বলবো অলোক লুকড। অলোক তাকালো। যা ভেবেছে তাই, এটাকে কিভাবে পরিবর্তন করব? অলোক তাকালো এবং যা ভেবেছিল এটা ঠিক তাই হলো। যা ভেবেছে তাই, এই সেন্টেন্সটাকে দেখো এইভাবে ভাবা যায় কি না। আমার যেহেতু ইংরেজি করতে হবে তাই আমাকে ভাবতে হবে যে আমি কিভাবে ইংরেজি লিখতে পারবো, সেইভাবে সেন্টেন্সটাকে নিজের মতো করে বানিয়ে নাও। অলোক তাকালো এবং যা ভেবেছিল এটা ঠিক তাই হলো। এটা ঠিক তাই হলো। বুঝে গেছে? তাহলে এখানে এবং দিয়েছি তাই অ্যান্ড দাও। তাহলে অলোক লুকড অ্যান্ড এটা ঠিক তাই হলো যেটা সে ভেবেছিল। এটা ঠিক তাই হলো মানে এটা তাই হয়েছিল। ইট ওয়াজ, এটা হয়েছিল এক্স্যাক্টলি সেইটাই। হোয়াট হি থট, যেটা সে ভেবেছিল। হোয়াট হি থট, যেটা সে ভেবেছিল সেটাই হলো হোয়াট হি থট। বোঝা গেছে? ইট ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট হি থট। এবার এখানে একটা কথা আছে, যদি তুমি ইট ওয়াজ এক্স্যাক্টলি, এটা ছিল সেটাই যেটা সে ভেবেছিল, এইভাবে এই সেন্টেন্সটা লেখা হলো ইট ওয়াজ এক্স্যাক্টলি, এটা ছিল সেটাই হোয়াট হি থট। অথবা দেখো তুমি এইখানে ওয়াজের বদলে বলছি, তুমি কিন্তু এটাও অ্যাপ্লাই করতে পারতে, ইট অ্যাপিয়ার্ড এক্স্যাক্টলি হোয়াট হি থট। এটা তুমি করতে পারতে পারো। ইট অ্যাপিয়ার্ড এক্স্যাক্টলি হোয়াট হি থট, হয় তুমি করো ইট ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট হি থট, অথবা বলো ইট অ্যাপিয়ার্ড এক্স্যাক্টলি হোয়াট হি থট। দুটোই কিন্তু ঠিক হবে। পরের সেন্টেন্সে দেয়া আছে, একগাল হাসি নিয়ে সামনে বসে আছে বিখ্যাত শেরপা তেনজিং গম্বু। এবার দেখো আমি কেন বলি যে সেন্সটাকে বুঝতে হবে। কেউ একজন অলোককে ডাকলো, অলোক কী করলো, দ্বিতীয় লাইনে দেখলাম অলোক তার দিকে তাকালো এবং যেটা ভেবেছিল সেটাই। তার মানে অলোক তার দিকে তাকালো, তাকানোর ফলে কী হবে, সে দেখলো একটা হাসি মুখ, একজন ভদ্রলোক যে কিনা তেনজিং গম্বু, তাই তো? তাহলে একগাল হাসি নিয়ে, তার মানে একগাল হাসি মানে সে যখন দেখলো, তাহলে আমি এটাকে পরিবর্তন করব কিভাবে? যেহেতু অলোক তাকালো তাহলে অবশ্যই সে কিন্তু দেখলো, এটা কিন্তু এখানে বলা থাকছে না। তোমাকে যদি সেন্স না তুমি বুঝতে পারো এগুলো তুমি পারবে না। সেখানে সবসময় বলছি ভালোভাবে পড়তে হবে। যাই তাকালো তার মানে সে দেখবে, সে দেখলো একগাল হাসি নিয়ে, তার মানে সে দেখলো একটা হাসি মুখ, যেটাকে আমরা বলবো স্মাইলিং ফেস। বোঝা গেছে? হাসি মুখ নিয়ে মানে একটা স্মাইলিং ফেস দেখলো। তার সামনে বসে আছে, তার সামনে, এখানে বলা নেই তার সামনে, কিন্তু যেহেতু ডেকেছে সামনে বসে আছে মানে প্রশ্ন করো কার সামনে? অবশ্যই অলোকের সামনে হবে, কেন এখানে অলোকের সম্বন্ধে শুধু আমি জানি, আর কারোর সম্বন্ধে জানি না। তাহলে সে দেখলো একটা স্মাইলিং ফেস তার সামনে আছে। সেটা কি? বিখ্যাত ইংরাজি নোটেড শেরপাই লিখবে তেনজিং গম্বু। হয়েছে? তাহলে আমি লেখার চেষ্টা করি। সাবজেক্ট ভার্ব প্রথমে থাকবে, প্রথমে সাবজেক্ট, কে দেখলো? সে। এখানে দেখলো মানে সি না, হি ফাউন্ড, যেহেতু তাকে কেউ ডেকেছিল, সে যখন ডাকার পরে যখন সাড়া দিচ্ছে না, গিয়ে যখন দেখছে, তখন এটাকে ফাইন্ড মানে খুঁজে পাওয়া বা দেখলো, সেই অর্থে ফাউন্ড করো, সি করো না। হি ফাউন্ড, সে দেখলো। কি দেখলো? প্রশ্ন করো, কাকে দেখলো, কি দেখলো, এই দিয়ে প্রশ্ন করবে, তবে অবজেক্ট আসবে। কি দেখলো? স্মাইলিং ফেস দেখলো, দ্য স্মাইলিং ফেস। কার?
বিখ্যাত শেরপা তেনজিং গম্বুর, বিখ্যাত শেরপা তেনজিং গম্বুর, আমি বলছি সে দেখলো স্মাইলিং ফেসটা, প্রশ্ন করো কার, যাই কার দিয়ে প্রশ্নের উত্তর পাচ্ছ বিখ্যাত শেরপা তেনজিং গম্বু, তখন একটা অফ দাও, হয়েছে কার অফ, অফ নোটেড বিখ্যাত শেরপা SHERPA তেনজিং গম্বু TENZING তেনজিং গম্বু। এবার কোথায় দেখলো, তার সামনে বসে আছে, কোথায় দিয়ে প্রশ্ন করলে সাধারণত প্রিপোজিশন ইন হয়, আমি সাধারণত বলছি, এটাকে একটু খেয়াল রেখো, কোথায়, ইন ফ্রন্ট অফ, তার সামনে, ইন ফ্রন্ট অফ হিম, কার, তার, বুঝে গেছে। তাহলে সেন্টেন্সটা কী হলো, হি ফাউন্ড দ্য স্মাইলিং ফেস, সে স্মাইলিং ফেসটা দেখতে পেলো কার, অফ দিলে, অফ নোটেড শেরপা তেনজিং গম্বু, তেনজিং গম্বুর কোথায় দেখলো, ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে। পরের সেন্টেন্সটায় আছে, আগে অনেকবারই এক দড়িতে ওরা দুজনে বহু দুর্গম চূড়া জয় করেছে। আগে বহুবারই মানে আগে অনেকবারই, এক দড়িতে, এটা কি বুঝবো, এক দড়ি মানে কি, মানে একটা দড়ি দুজনে ইউজ করেছে, তাই না, একটা দড়ি আছে, দুজনে একটা দড়ি ধরে ধরে ওরা দুর্গম চূড়া জয় করেছে। তাহলে এক দড়িতে মানে আমি এই সেন্টেন্সটাকে বাংলা করতে পারি একই দড়ি ব্যবহার করে, আলটিমেটলি দেখো মানেটা তাই আসছে, একই দড়ি ব্যবহার করে, একই দড়ি ব্যবহার করে ইংরেজি কী হবে, ইউজিং মানে ব্যবহার করিয়া, দ্য সেম কর্ড, ইউজিং দ্য সেম কর্ড CORD, তাহলে একই দড়ি ব্যবহার করে, ওরা দুজনে বহু দুর্গম চূড়া জয় করেছে, ওরা দুজনে, বোথ অফ দেম, বোথ অফ দেম, বহু মেনি, দুর্গম চূড়া, দুর্গম মানে কি, ইনঅ্যাক্সেসিবল, যেটা অ্যাক্সেস করা যায় না, ইনঅ্যাক্সেসিবল সেটাকেই বলা হবে দুর্গম, ইনঅ্যাক্সেসিবল, ACCESSIBLE, চূড়া, চূড়াকে তুমি বলতে পারো মাউন্টস অথবা পিক্স, মাউন্টস অথবা তুমি বলতে পারো পিক্স, PAKS। জয় করেছে, জয় করা ইংরেজি কি, এখানে দেখো জয় করা বললে উইন না, আমরা সাধারণত যখন কোনো চূড়ায় উঠি তখন স্কেলড বা ক্লাইম্ব বলি, নয় স্কেলড বলো, না হলে এটাকে ক্লাইম্ব বলো, মানে চূড়ায় উঠেছিল, চূড়ার শীর্ষে, সেটাকেই জয় করা বলা হয়, চূড়ার শীর্ষে ওটাকেই কিন্তু চূড়া জয় করা বলা হয়, সেই ভাষাটা হচ্ছে স্কেলড, অথবা বলতে পারো ক্লাইম্বড, যেটা মনে হবে, যেটা মনে আসবে সেটাকেই লিখো, দুটোই কারেক্ট হবে। তাহলে পুরো সেন্টেন্সটা এবার দেখি, আগে অনেকবারই, প্রথমে এই সেন্টেন্স এটা আছে, আগে অনেকবারই ইংরাজি হচ্ছে অন সেভারেল আর্লিয়ার অকেশনস, আর্লিয়ার অকেশনস, OCCASIONS, হয়েছে, অন সেভারেল আর্লিয়ার অকেশনস, কাদের সম্বন্ধে কথা বলা হচ্ছে, ওরা দুজন, ওরা দুজন ইংরেজি এখানে লিখেছি বোথ অফ দেম, যার সম্বন্ধে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট, তাহলে বোথ অফ দেম, তাদের দুজনেই, এবার কি করেছিল, ভার্ব কি, জয় করেছে, সাবজেক্ট দিলাম, ভার্ব কি, জয় করেছিল, জয় করেছে ইংরেজি কি, নয় স্কেলড বসাও নয় ক্লাইন্ট বসাও, আমি স্কেলড লিখছি, SCALED, জয় করেছিল, কি জয় করেছিল প্রশ্ন করো, বহু দুর্গম চূড়া, বহু মেনি, দুর্গম চূড়া, ইনঅ্যাক্সেসিবল, মাউন্টস অথবা পিক মানে চূড়া লিখেছি এখানে, যে কোনো একটা ইউজ করো, মাউন্টস। আর কি বাকি আছে, একই দড়ি ব্যবহার করে, ইউজিং দ্য সেম কর্ড, ইউজিং দ্য সেম কর্ড, তাহলে পুরো সেন্টেন্সটা হলো, অন সেভারেল আর্লিয়ার অকেশনস বোথ অফ দেম স্কেলড মেনি ইনঅ্যাক্সেসিবল মাউন্টস ইউজিং দ্য সেম কর্ড। পরের সেন্টেন্সটা দিয়েছে, মরতে মরতে বহুবারই প্রাণে বেঁচেছে,
তা বেঁচেছে একে অন্যের সাহস ও উপস্থিত বুদ্ধিতে। এই যে সেন্টেন্সটা দেয়া আছে, একে অন্যের সাহস ও উপস্থিত বুদ্ধিতে, যদি ভালো করে খেয়াল করো, এখানে তেনজিং গম্বু আর অলোকের কথা বলা হচ্ছে। তাদের দুজনের কথা বলা হচ্ছে, একজনের সাহস থাকবে এবং উপস্থিত বুদ্ধি থাকবে। তাহলে আমি বলবো যে দুজনের মধ্যে একজনের উপস্থিত বুদ্ধি ছিল এবং দুজনের মধ্যে একজনের প্রচণ্ড সাহস ছিল। তাহলে তা বেঁচেছে একে অন্যের সাহস ও উপস্থিত বুদ্ধির জন্য, এটা আমি বলতে পারি একজনের সাহস ও অপরজনের বুদ্ধির জন্য। বোঝা গেছে? এবার দেখো দুটো সেন্টেন্সে কেন আমি এক জায়গায় রেখেছি। এই দুটো সেন্টেন্সকে আমি যদি পাঞ্চ করে একটা বাংলা লিখতে পারি, যদি বাংলা ভাবতে পারি, তাহলে আমার লেখাটা সুবিধে হবে। মরতে মরতে বহুবারই প্রাণে বেঁচেছে, তা বেঁচেছে একে অন্যের সাহস ও উপস্থিত বুদ্ধিতে। আমি যদি এই সেন্টেন্সটাকে এইভাবে ভাবতাম যে মরতে মরতে মানে কি, এমনকি যখন মরতে চলেছে, মানে এমনকি মৃত্যুর মুখ থেকে তারা কিন্তু বহুবারই প্রাণে বেঁচেছে। মরতে মরতে মানে কি, মৃত্যুর মুখ থেকে তারা প্রাণে বেঁচেছে, আমি এটা ভাবতে পারি। তাহলে এই সেন্টেন্সটাকে আমি এইভাবে লিখতে পারি, এমনকি মৃত্যুর মুখ থেকে তারা বহুবারই প্রাণে বেঁচেছে। এই যে বহুবারই প্রাণে বেঁচেছে মানে কি, নিজে নিজে তো আর বেঁচে যায়নি। বহুবারই প্রাণে বেঁচেছে মানে কি, তারা নিজেদের বাঁচাতে সমর্থ হয়েছে। এমনকি মৃত্যুর মুখ থেকে তারা নিজেদের বাঁচাতে সমর্থ হয়েছে। বহুবার প্রাণে বেঁচেছে, এমনি এমনি বাঁচেনি, তারা নিজেদেরকে যা হোক করে বাঁচাতে সমর্থ হয়েছে। বোঝা যাচ্ছে? তাহলে সেন্টেন্সটা আমি ভেবে ভাবতে পারি, এমনকি মৃত্যুর মুখ থেকে তারা নিজেদের বাঁচাতে সমর্থ হয়েছে, নিজেদের বাঁচাতে সমর্থ হয়েছে। শুধুমাত্র বা একমাত্র, যা খুশি বলো, একমাত্র একজনের সাহস জেলকালি টানা খুব মুশকিল হচ্ছে, একজনের সাহস ও অপরজনের বুদ্ধির জন্য। বোঝা গেছে? দেখো একই সেন্টেন্সকে আমি এইভাবে ভাবলাম, দেখো এতে করে ইংরেজি লেখাটা কত সুবিধে হবে। এমনকি মৃত্যুর মুখ থেকে তারা নিজেদের বাঁচাতে সমর্থ হয়েছে। কাদের নিয়ে কথা বলা হচ্ছে? তাদের নিয়ে, অর্থাৎ তারা, তারা মিন্স দে। সমর্থ হয়েছে, দেখো সমর্থ অর্থে সাধারণত ক্যান ইউজ করা হয়। আই ক্যান ডু ইট মানে আমি এটা করতে সমর্থ, আমি করতে সক্ষম। তারা নিজেদের বাঁচাতে সমর্থ হয়েছে। দে কুড, যেহেতু পাস্ট টেন্সে ক্যান না লিখে আমি লিখব দে কুড সেভ, তারা বাঁচাতে সক্ষম হয়েছে। কাদের? নিজেদের। দে লিখেছ তাই দেমসেলভস, নিজেদের। বোঝা গেছে? দে কুড সেভ দেমসেলভস, তারা নিজেদের বাঁচাতে সমর্থ হয়েছে। বোঝা গেছে? এবার এখানে বহুবারই কথাটা ছিল, এখানে অ্যাপ্লাই করা হয়নি। বহুবারই, সেভারেল টাইমস এখানে অ্যাড করে দাও, সেভারেল টাইমস। বহুবারই তারা নিজেদেরকে বাঁচাতে সমর্থ হয়েছে, এমনকি মৃত্যুর মুখ থেকে, এমনকি ইভেন, মৃত্যুর মুখ থেকে, পিছন দিক থেকে এসো, থেকে ফ্রম, মৃত্যুর মুখ, দ্য ফেস অফ ডেথ, দ্য ফেস অফ ডেথ, মৃত্যুর মুখ থেকে বাঁচাতে সমর্থ হয়েছে। একমাত্র, অনলি, কিসের জন্য? ফর হ্যাভিং, থাকার জন্য। ফর হ্যাভিং, কি থাকার জন্য? বুদ্ধি। উইট, উইট মানে বুদ্ধি। বুঝে গেছে? ফর হ্যাভিং, থাকার জন্য, কি থাকার জন্য? উইট। কার? অফ ওয়ান পারসন, অর্থাৎ একজনের বুদ্ধি থাকার জন্য। অ্যান্ড কারেজ, সাহস। অফ দ্য আদার, আর একজনের কারেজের জন্য। অফ দ্য আদার। তাহলে সেন্টেন্সটা কী হলো? দে কুড সেভ দেমসেলফ সেভারেল টাইমস, তারা বহুবার নিজেদেরকে বাঁচিয়েছে। ইভেন ফ্রম দ্য ফেস অফ ডেথ, মৃত্যুর মুখ থেকে। অনলি ফর হ্যাভিং, থাকার জন্য, কি থাকার জন্য? উইট, বুদ্ধি। কার? অফ ওয়ান পারসেন্ট, একজনের
বুদ্ধি থাকার জন্য, এবং অপরজনের সাহস থাকার জন্য, অ্যান্ড কারেজ অফ দ্য আদার, ফর হ্যাভিং কারেজ অফ দ্য আদার। বোঝা গেছে? শেষ সেন্টেন্স দেখো, দুজন দুজনার প্রাণের বন্ধু, মানে দুজন ছিল দুজনার প্রাণের বন্ধু, দুজন দুজনার প্রাণের বন্ধু ছিল, এটা লিখতে পারো। বোঝা গেছে? তাহলে দুজন দুজনার, বোথ অফ দেম, অর্থাৎ তাদের দুজনে, বোথ অফ দেম ওয়্যার ছিল, কি ছিল? প্রাণের বন্ধু, বুজুম ফ্রেন্ডস করে দাও, BOSOM, বুজুম ফ্রেন্ডস। বোথ অফ দেম ওয়্যার বুজুম ফ্রেন্ডস, তাদের দুজনেই ছিল বুজুম ফ্রেন্ডস। বোঝা গেছে? অন্তরঙ্গ বন্ধু, প্রাণের বন্ধু ইত্যাদি। তাহলে ফাইনাল ট্রান্সলেশনটা যেটা বিচ্ছিরি হাতের লেখায় আমার দেখলে, সেটা হচ্ছে এইখানে দেওয়া আছে। পুরো জিনিসটা যেটা ওইখানে লেখা হলো, এইখানে সেই জিনিসটা আছে। আবার বলবো, ফাইনাল ট্রান্সলেশনটা না দেখে আগে আবার নিজেরা ভিডিওটাকে পজ করে সেন্টেন্সটাকে ভেবে ভেবে লেখার চেষ্টা করো। একটু আধটু এদিক ওদিক হবে, এক্স্যাক্টলি এরকমই লিখতে হবে তার মানে নেই। কিছু কিছু ওয়ার্ড এদিক ওদিক হতে পারে। সেন্টেন্সগুলোকে কিভাবে স্ট্রাকচার করতে হবে আমি শুধুমাত্র শেখাতে পারি। এই নয় যে আমি যেটা লিখে দিচ্ছি সেটা পুরো হুবহু মনে রাখবে। কি করে বাংলাগুলোকে ইংরাজিতে ভাবতে হবে, কিভাবে ভাবতে হয়, আমি শুধুমাত্র সেটুকুই শেখাতে পারি। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।